পদ্মা সেতু সময় মতো বাস্তবায়ন হলে দেশের জিডিপি ছাড়াতো 8%। একনেক সভায় প্রধানমন্ত্রী বললেন, মিথ্যা অভিযোগে বন্ধ হয় বিশ্বব্যাংকের অর্থায়ন। পরীক্ষার হলে প্রশ্নপত্র নেওয়ার পরই কিছু অসাধু শিক্ষকের মাধ্যমে তা ফাঁস হয়। আবারও বললেন শিক্ষামন্ত্রী, ভুয়া প্রশ্ন ছড়ানোর অভিযোগে আটক 6। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হবে আমৃত্যু কারাবাস। হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ। আইন সংশোধনের কথা বললেন অ্যাটর্নি জেনারেল। মৃত্যুদণ্ডের বিধান রেখে করা বিমান চলাচল আইনে অপরাধের সংজ্ঞা সুস্পষ্ট করার দাবি এভিয়েশন বিশেষজ্ঞদের। ষড়যন্ত্র ও অনিচ্ছাকৃত ভুলের শাস্তি আলাদা করার তাগিদ। এবং ক্রমাগত লোকসানে ডুবতে বসেছে বিআরটিসি। কোষাগারে জমা হয় না আয়ের টাকা। লোকবল সংকট ও যানজটের অজুহাত কর্তৃপক্ষের। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি এসএফ ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু প্রকল্প সময়মতো বাস্তবায়ন হলে দেশের জিডিপি 8% ছাড়িয়ে যেত। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে দুর্নীতির মিথ্যা অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল বিশ্বব্যাংক। এছাড়া এই প্রকল্প বন্ধের পেছনে দেশের এক ব্যক্তির ইন্ধন ছিল বলেও মন্তব্য করেন তিনি। দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 2010 সালে পদ্মা সেতু প্রকল্প হাতে নেয় সরকার। প্রায় $3 বিলিয়ন সেতু নির্মাণে প্রধান ঋণদানকারী প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের সাথে $1.2 বিলিয়ন ঋণ চুক্তি হয় 2011 সালের শুরুতে। 2015 সালে সম্পূর্ণ সেতু নির্মিত হবে এমন সম্ভাবনায় অনেকটা বিদেশি অর্থায়নে হাতে নেয়া পদ্মা প্রকল্পে অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান ছিল এডিবি, আইডিবি ও জাইকা। কিন্তু সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে আচমকাই অর্থায়ন বন্ধ করে বিশ্বব্যাংক। পরবর্তীতে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর বাস্তবায়ন শুরু হলেও সেই দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের তদন্তের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের করা মামলা চলছিল কানাডার আদালতে। শেষ পর্যন্ত গেল শনিবার পদ্মা সেতুতে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে রায় দেন দেশটির আদালত। এরই প্রেক্ষিতে মঙ্গলবার একনেক সভায় প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলে বাংলাদেশের করা দাবি এখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত। মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের কাজের গতিকে ব্যাহত করতে যা তৎপর ছিল, সেটাও যে মিথ্যা প্রমাণিত হয়েছে বাংলাদেশ অনেক আগেই বলেছে, কিন্তু আজকে আন্তর্জাতিকভাবেও এটা প্রমাণিত। আপনারা জানেন যে আমি মেন করছি পদ্মা সেতু বিষয়টা, যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উপর যে মিথ্যা একটা অভিযোগ দিয়েছিল এবং তাদের এই মিথ্যা অভিযোগে আমাদের একজন সচিবকে অযথা 1 বছর জেল খাটতে হয়। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করতে মন্ত্রণালয়গুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্বার্থের আঘাত লাগলো বলে সেই ব্যক্তিটি দেশের এত বড় একটা মূল্যবান প্রজেক্ট, যার ফলে আমার দক্ষিণাঞ্চলের সার্বিক মানুষের আর্থসামাজিক উন্নতি হতে পারত, আমি মনে করি আমি যখন শুরু করেছিলাম যদি করতে পারতাম এতদিন এটা নির্মাণ শেষ হয়ে যেত, আমাদের জিডিপিতে আরো 1% এখানে সংযুক্ত হতো, আমরা 8 ভাগে চলে যেতে পারতাম। সভায় জানানো হয়, মহাজোট সরকারের চলতি মেয়াদের 100টি একনেক সভায় অনুমোদিত 733টি উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হয়েছে 7,63,309 কোটি টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্য হওয়ায় পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ করার দায়ে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবে না। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক কথা বলেন। এ সময় তিনি বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই পরিকল্পিতভাবে দুর্নীতির অপবাদ ছড়ানো হয়েছিল, যার সাথে ডক্টর ইউনূস জড়িত। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী। বাংলাদেশের কিন্তু বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা করার কোনো অবকাশ নাই। তার কারণ হচ্ছে উই হ্যাভ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট, যার মাধ্যমে উই আর এ মেম্বার অফ দ্যাট ব্যাংক। যারা ব্যক্তিগতভাবে এই পুরো সাগার ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যে আইনি ব্যবস্থা নিতে পারবেন না তা নয়। প্রধানমন্ত্রী যেই তথ্য দিয়েছেন সেই তথ্যের উপরে ভিত্তি করে আমি মনে করি যে ইউনূস সাহেব এই পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করার পরিকল্পনার মধ্যে জড়িত।
এবারের এসএসসির গণিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরপরই আবার পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এদিকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটকের পর সংবাদ সম্মেলন করে গোয়েন্দা পুলিশ। এ সময় বলা হয়, প্রশ্ন ফাঁসকারী চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে শিক্ষামন্ত্রী আবারও বলেন, পরীক্ষার হলে প্রশ্নপত্র যাওয়ার পরই কিছু অসাধু শিক্ষকের মাধ্যমে তা ফাঁস হয়। গেল কয়েক বছরের মতো এবারের এসএসসি পরীক্ষা শুরুর পর থেকেই অভিযোগ উঠে প্রশ্নপত্র ফাঁসের। ৫০০ থেকে ২০০০ টাকার বিনিময়ে ফেসবুক, ভাইবার কিংবা বিভিন্ন অ্যাপসে মিলছে প্রশ্নপত্র, এমন বক্তব্য পাওয়া গেছে খোদ পরীক্ষার্থীদের কাছ থেকেই। বিশেষ করে গণিতের প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে আলোচনা ছিল সবচেয়ে বেশি। এই প্রেক্ষাপটে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ৬ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। প্রশ্নের জবাবে তিনি জানান, বোর্ডের কেউ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত নয়। একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরেই এই ব্যাপারে প্রকৃত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়া হবে যে পরীক্ষাটি বাতিল হবে কি হবে না, বা কতটুকু মিল ছিল, কোন সময় দেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে, গ্রেফতারকৃত আসামিরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ খুলে শতভাগ কমন পড়ার নিশ্চয়তা দিয়ে প্রশ্নপত্র সরবরাহ করত আর হাতিয়ে নিত বিপুল অঙ্কের টাকা। প্রত্যেকটি বিষয়ের জন্য তারা আলাদা আলাদা গ্রুপ খুলত বলেও দাবি পুলিশের। তবে পুলিশ বলছে, এদের সরবরাহ করা প্রশ্নের বেশিরভাগই ছিল ভুয়া। যেদিন যে পরীক্ষা, সেই পরীক্ষার আগে সমস্ত ক্লায়েন্টদের কাছে তারা যেই ধরনের প্রশ্নপত্র কখনো তারা তৈরি করে নিজেরা, কখনো ফেক প্রশ্নপত্র তৈরি করে পাঠায়, বেনিফিশিয়ারি যারা হবে তারা একটা বিকাশ নাম্বার দেয়, সেই বিকাশ নাম্বারের মধ্যে তার টাকাটা চলে যায়। এদিকে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আবারও বললেন, এক শ্রেণীর শিক্ষক প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত। আমাদের সবচেয়ে আস্থার জায়গা, সবচেয়ে নৈতিক মূল্যবোধ সম্পন্ন লোকগুলি আমাদের শিক্ষক, সবাই না। এর মধ্যে কিছু লোক ঢুকে পড়ছে যারা এই কাজে সম্পৃক্ত হয়ে গেছে, দুর্নীতিগ্রস্ত কিছু শিক্ষক তারা এগুলোর মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমরা থাকতেই কোথায় বলেন, যারা যারা দায়ী হবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা বাতিল কি বাতিল না, আমি আগেই বললাম, অবস্থা অনুসারে ব্যবস্থা নিব। তিনি আরো বলেন, প্রশ্ন ফাঁস রোধ করতে হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সবাইকে সচেতন হতে হবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হবে আমৃত্যু কারাবাস। মঙ্গলবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামির আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এসকে সিনহা এমন পর্যবেক্ষণ দিয়েছেন। প্রধান বিচারপতির এমন পর্যবেক্ষণের সঙ্গে একমত পোষণ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। তার মতে এজন্য সাজা সংক্রান্ত আইন সংশোধন করতে হবে। যদিও ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেনের মতে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস হলে তা হবে জেল কোডের সঙ্গে সাংঘর্ষিক। দেশের ৬৮টি কারাগারে বন্দীর সংখ্যা প্রায় ৮০,০০০। এর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ১০,০০০-এরও অধিক। কিন্তু বিপত্তিটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে। যদিও গত বছর গাজীপুরের কাশিমপুর কারাগারে গিয়ে প্রধান বিচারপতি যাবজ্জীবন কারাদণ্ডকে আমৃত্যু কারাবাস বলেই মত দেন। যাবজ্জীবন অর্থ হলো একেবারেই যাবজ্জীবন। পেনাল কোড বলছে যাবজ্জীবন মানে ৩০ বছর কারাবাস। তবে আসামির রেয়াত অনুযায়ী সাজা খাটার সময় কমে আসে। মঙ্গলবার এক হত্যা মামলায় আপিল নিষ্পত্তির সময় প্রধান বিচারপতি বলেন, এখন থেকে যাবজ্জীবন কারাদণ্ড অর্থ বোঝাবে আমৃত্যু কারাবাস। এই যে সর্বোচ্চ মানে ৩০ বছর এই যে ধরে নেওয়া, প্রয়োজন হলে যদি আইন সংশোধন করতে হয় তবুও করা উচিত। কিন্তু এই যে আসামিরা ছাড়া পেয়ে যাবে, সমাজের কাছে একটা খুব খারাপ মেসেজ যায়। ইমপ্রিজনমেন্ট ফর লাইফ কিন্তু আমৃত্যু। ৩০ বছর খাটার পরে একজন যদি তার কন্ডাক্টে ছাড়া পাওয়ার যোগ্য হয়, তখন তাকে এই ৩০ বছর যেহেতু খাটা হয়েছে সেহেতু তাকে সেই বিবেচনায় ছেড়ে দেওয়া হয়। প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণের সাথে দ্বিমত পোষণ করেছেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার মতে যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস হলে জেল কোডের বিধান অকার্যকর হয়ে পড়বে। টিল ডেথ হয়, এটা ন্যাচারাল লাইফ যদি টিল ডেথ হয় তাহলে রিমিশনও কোনো অর্থবিহীন হয়ে যাবে। এইসব বিবেচনা করে আমরা আশা করি মাননীয় প্রধান বিচারপতি যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যের ব্যাপারে উনি পুনর্বিবেচনা করবেন। তবে প্রধান বিচারপতি ঠিক কি যুক্তিতে যাবজ্জীবন কারাদণ্ডকে আমৃত্যু কারাবাস বললেন তা এই মামলার পূর্ণাঙ্গ রায়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবেশের সময় আরো থাকছে।
গমের ব্লাস্ট রোগের জীবাণুর জীবন রহস্য উন্মোচন দেশের কৃষি বিজ্ঞানীদের 2-3 বছরের মধ্যে ব্লাস্ট প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনের আশাবাদ। ক্রমাগত লোকসানে ডুবতে বসেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। অভিযোগ রয়েছে আয়ের টাকা কোষাগারে জমা না দিয়ে পকেটে ভরছেন এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী। ফলে কয়েক মাস ধরে বেতনও পাচ্ছেন না বিভিন্ন ডিপোর কর্মচারীরা। কর্তৃপক্ষ বলছে সংকটের কারণ জনবলের অভাব ও রাজধানীর যানজট। সমস্যা সমাধানে আগামী 2 বছরের জন্য সরকারের কাছে 54 কোটি টাকা চাওয়া হয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট। কাগজে কলমে প্রায় 1500 গাড়ি থাকলেও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বিআরটিসির সচল গাড়ির সংখ্যা প্রায় 1000। এই গাড়িগুলোর আয়ের টাকা থেকে দেয়া হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের বেতন। অভিযোগ রয়েছে গাড়ি ভাড়া থেকে যে টাকা আয় হয় তার বড় একটি অংশ জমা হয় না বিআরটিসির ফান্ডে। নিজস্ব চালক থাকলেও নেই প্রয়োজনীয় কন্ট্রাক্টর। ফলে অধিকাংশ গাড়িতে নিজেদের পছন্দ মতো কন্ট্রাক্টর নিয়োগ দেয় চালকরা। দুজনের যোগ সাজসে কম ট্রিপ এবং কম যাত্রী দেখিয়ে ভাড়া থেকে আয় করা টাকা নিজেদের পকেটে পুরে নেওয়া হয়। তবে টাকা আত্মসাৎ বিষয়ে পরস্পরকে দোষারোপ চালক ও ডিপো ম্যানেজারদের। 3 মাসের বেতন বাকি পড়ছে। 3 টিপেরটা 2 টিপ দেখা না এটা আমাদের ইয়ে নেই। অন্য ডিপোতে আছে কিনা তা আমি বলতে পারি না। এটা বাই হেড অফিসের ব্যাপার, এটা আমাদের কোনো প্রশ্ন। অফিসাররা কি করে না করে আমরা জানি না। কালেক্টর যারা তারা যদি বাইরের লোক, তাদের কাছ থেকে এতটা স্বচ্ছতা পাওয়ার সম্ভাবনা অনেক সময় কম থাকে। এমনও দেখা যায় যে ড্রাইভার তাদের কাছে ভাড়া কাটার দায়িত্ব দিয়ে তো সেই স্টিয়ারিংয়ে বসা, ওরা ভাড়া কেটে রাস্তা থেকে নেমে চলে গেছে, ড্রাইভারটা নিবায়নি। এর আগে একাধিকবার বিআরটিসির কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। 21 ডিপোর সব ম্যানেজারকে একযোগে বদলিও করা হয়েছে, কিন্তু মেলেনি সমাধান। আয়ের টাকার সঠিক হিসেব না পাওয়ার কারণ হিসেবে নিজেদের লোকবল সংকট এবং রাজধানীর যানজটকে দায়ী করছেন কর্তৃপক্ষ। ঢাকা শহরের অবস্থানটা ওদেরকে সুযোগটা করে দেয়। যেমন ঢাকা শহরে যানজট হয়, প্রতিদিন যে যানজট হয় তাও না, প্রতিদিন একই রকম যানজট হয় তাও না, কিন্তু তাদের কাছে প্রশ্নের উত্তর রয়েছে আজকে যানজটের জন্য 2টা ট্রিপ হয়েছে, 1টা ট্রিপ হয়নি। এখন আমাদের যে ডিপো ম্যানেজাররা আছে তারা যদি অনিয়মও করে, আমি তাকে এক ডিপো থেকে আরেক ডিপোতে পাঠাতে পারবো, কিন্তু নতুন লোক, আমার কোনো রিপ্লেসমেন্ট নেই। আগে মাসে বিআরটিসির বেতন বাবদ খরচ 3 কোটি 20 লাখ টাকা হলেও নতুন পে স্কেল কার্যকর করার পর বর্তমানে বেতন বাবদ দিতে হয় প্রায় 7 কোটি টাকা। ক্রমাগত লোকসানে থাকা প্রতিষ্ঠানটি বাঁচাতে সরকারের কাছে 54 কোটি টাকা চাওয়া হলেও আপাতত 1 বছরের জন্য 21 কোটি টাকা চেয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে বিআরটিসির সব ধরনের দুর্নীতির কেন্দ্রে রয়েছে সারা দেশে ছড়িয়ে থাকা এ ধরনের 21টি ডিপো। অভিযোগ প্রমাণিত হলে এক ডিপোর ম্যানেজারকে বদলি করে পাঠানো হয় অন্য ডিপোতে। আজ নতুন কর্মস্থলে তিনি নতুন করে শুরু করেন দুর্নীতি। ফলে স্থায়ী কোনো সমাধান না আসায় অর্ধ শতাব্দীরও পুরনো রাষ্ট্রীয় সংস্থাটি লাভের মুখ দেখছে না কিছুতেই। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আসন্ন গাইবান্ধা 1 আসনের উপনির্বাচনে সুন্দরগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতা গোলাম মোস্তফা আহমেদকে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক সভা থেকে এই মনোনয়ন ছক করা হয়। সভায় আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যরা। আসন শূন্য হওয়ার কারণে 22 মার্চ হবে গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচন। আগামী নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিএনপির কোনো বিকল্প পথ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ সভায় বক্তব্য দেন তারা। উন্নয়নের মহাসড়কের থেকে আমাদের যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, 2021 সালে বর্তমানের দেশ, 2041 সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে যে করতে চাই, সেই লক্ষ্যে স্ফীত লক্ষ্যে পৌঁছতে হলে আগামী দিন আবার শেখ হাসিনার সরকারের প্রয়োজন। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতে চাই। এমন কোন কাজ আমরা যাতে না করি যাতে আমাদের সমস্ত অর্জনগুলো নষ্ট না হয়ে যায়, সেই দিকে আমি সবার প্রতি দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে মানুষের মনে কষ্ট হয় এমন কোন কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো। আশা করি আগামী জাতীয় নির্বাচনেও তারা আসবে, কারণ না এসে তাদের সামনে কোনো বিকল্প নেই। নিবন্ধন হারিয়ে
অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার আশঙ্কায় নির্বাচন তাদের করতেই হবে। আর তাদেরকে আপনারা হালকাভাবে নেবেন না। আওয়ামী লীগ বিরোধী সব শক্তির ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হচ্ছে বিএনপি। প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নতুন নাম ময়নামতি হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এ বিষয়ে খুব দ্রুতই প্রজ্ঞাপন জারি হবে। এছাড়া এখন থেকে জেলার নামে আর কোনো বিভাগ হবে না বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। মঙ্গলবার দুপুরে শেরে বাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে একনেকের ১০০তম সভায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ৩,৭০০ কোটি টাকার ১১টি প্রকল্পের অনুমোদন হয়েছে। সর্বোচ্চ ৯৭৯ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্পে। অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৫২৯ কোটি টাকা ব্যয়ে বৃহত্তর নোয়াখালী পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ৪৪২ কোটি টাকা ব্যয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার এলইডি সড়ক বাতি, সিসিটিভি ক্যামেরা ও সিসিটিভি কন্ট্রোল সেন্টার সরবরাহ ও স্থাপন প্রকল্প। প্রবাসের সময় আরো থাকছে, ভারত সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতিবাচক অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রীলঙ্কায় ভালো করার প্রত্যাশা। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভায় সদ্য অনুমোদিত বেসামরিক বিমান চলাচল আইন 2017-তে অপরাধের সংজ্ঞা সুস্পষ্ট করার দাবি জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। তাদের মতে আইনে ষড়যন্ত্র ও অনিচ্ছাকৃত ভুলের শাস্তি আলাদা করা দরকার, নইলে ভীতির কারণে বিমান পরিচালনার মতো বিশেষায়িত এই সেবা খাতে দক্ষ জনবলের সংকট আরও বাড়বে। এদিকে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন যে প্রশ্ন তোলা হয়েছে সেগুলো বিবেচনা করে দেখা হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। বিমান উড্ডয়নের পর দুর্ঘটনার দায়িত্বে অবহেলার জন্য শাস্তির বিধান আগেও ছিল, তবে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান এর আগে কোনো দেশে প্রয়োগ হয়নি, এমনটাই দাবি এভিয়েশন বিশেষজ্ঞদের। এক্ষেত্রে নাশকতার মাধ্যমে কিংবা ইচ্ছাকৃত দুর্ঘটনায় বিমান যাত্রীদের প্রাণহানি ঘটালে এ ধরনের সর্বোচ্চ শাস্তির বিধানে আপত্তি নেই বিমান পরিবহন সংস্থাগুলোর। তবে অনিচ্ছাকৃত ভুলের অপরাধে এ ধরনের শাস্তি বৈমানিক ও প্রকৌশলী সহ দায়িত্বপ্রাপ্তদের মাঝে ভীতির সঞ্চার করতে পারে বলে মত তাদের। তাই আইনে অপরাধের সংজ্ঞা সুস্পষ্ট না হলে ন্যায় বিচার নিশ্চিত না হওয়ার আশঙ্কা তাদের। কোন ক্ষেত্রে কি ধরনের শাস্তির বিধান হবে, কোন অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট ঘটে সেটা ইনভেস্টিগেশনটা কিভাবে হবে, কারা করবে, এই ব্যাপারে যদি খুব সুনির্দিষ্টভাবে একটা লেআউট করা না থাকে, এয়ারলাইন সেক্টরে কিন্তু অনেকেই কাজ করতে ভয় পাবেন। মারাত্মক ভুল হতে পারে, কিন্তু অবহেলা কিংবা ইচ্ছাকৃত ভুল এটা যদি ভালোভাবে ডিফাইন করা না যায় তাহলে এক্ষেত্রে একটি আশঙ্কা থেকে যায়, ন্যায় বিচার অনেক ক্ষেত্রে নাও হতে পারে। মন্ত্রিসভায় অনুমোদিত এ আইনে বিমান হ্যাঙ্গারে থাকা অবস্থা থেকে শুরু করে উড্ডয়ন থেকে অবতরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কোনো দুর্ঘটনা ঘটলে অপরাধ হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে যথাযথ তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে শুধু কঠোর আইন করে লাভ হবে না বলে মত সাবেক বৈমানিকের। সিকিউরিটির মধ্যে কে চার্জে থাকে, এসএসএফ যেন গাফিলতি না করে এবং সাথে আমাদের সিকিউরিটি যাতে গাফিলতি না করে সেটা এনশিওর করতে হবে, সেটা আনসারেবিলিটি এস্টাবলিশ করতে হবে। তবে প্রধানমন্ত্রী বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার বিষয়টি উল্লেখ করে বিমানমন্ত্রী জানান, নাশকতার ঘটনা তদন্তের জন্য এ ধরনের আইন আগে ছিল না, তবে আইনটি সংসদে পাশের আগে আপত্তিগুলো বিবেচনার আশ্বাস দেন তিনি। আমাদের সেই আইনটা করতে হয়েছে, কারণ একটা কথা ধরুন যে প্রধানমন্ত্রীর যে বিমানে যে ঘটনাটি ঘটেছে সেটা যদি নাশকতা হয়ে থাকে তাহলে কি হতো, এটাকে আমরা কোন আইনের মধ্যে এনে বিচার করতাম। সুতরাং আমি মনে করি এটা যৌক্তিক। বিমান চলাচলে বাধার সৃষ্টির অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গত সোমবার বেসামরিক বিমান চলাচল আইন 2017 মন্ত্রিসভায় অনুমোদিত হয়। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের কিছু খবর। সন্ত্রাসবাদ থেকে উদ্বুদ্ধ হওয়া চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক ও উপ আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে জাতিসংঘে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের পরিষদে এক মুক্ত বিতর্কে অংশ নিয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এই আহ্বান জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি বহাল রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
Honorable Prime Minister's zero tolerance approach to terrorism. নিরাপত্তা হুমকি মোকাবেলায় বাংলাদেশ জাতিসংঘের সন্ত্রাস বিরোধী টাস্ক ফোর্স সহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতির কারণে তথ্য বিনিময়ের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার বলে বিবেচিত হবে। ঝুঁকিপূর্ণ অবকাঠামোর প্রতি হুমকিগুলোর সিংহভাগই আন্তর্জাতিক প্রকৃতির এবং সে কারণে এই হুমকি মোকাবেলায় আঞ্চলিক ও উপ-আঞ্চলিক পর্যায়ে অবশ্যই সহযোগিতা জোরদার করতে হবে। Bringing together representatives from public and private sectors. বিশ্বব্যাপী গমের মহামারী আকার ধারণ করা রোগ ব্লাস্ট প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনে কাজ শুরু করেছেন বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা। এরই মধ্যে এই রোগের জীবাণুর জীবন রহস্য উন্মোচন করেছেন তারা। বিজ্ঞানীরা আশা করছেন আগামী 2 থেকে 3 বছরের মধ্যে গমে ব্লাস্টের সংক্রমণ রোধের পাশাপাশি উদ্ভাবন করা যাবে নতুন জাত। শুভ খানের রিপোর্ট। 1985 সালে প্রথম ব্রাজিলে গম খেতে ব্লাস্ট রোগের সংক্রমণ দেখা দেয়। এর 3 দশক পর গেল বছর বাংলাদেশে ছত্রাকজনিত এ রোগ দেখা দেয়। সাধারণত কম শীতে বৃষ্টিপাত হলে গমের শীষ আসার পর প্রথমে পাতায় এবং পরে শীষে ব্লাস্টের জীবাণু আক্রমণ করে। এতে গমের পাতা ঝলসে যায়, শুকিয়ে সাদা হয়ে আসে শীষ। ব্লাস্টের আক্রমণে গেল বছর মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 8 জেলায় 15,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। সংক্রমণ রোধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে গম চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হয়। এবছর ওই 8 জেলায় গমের উৎপাদন কমেছে 80 থেকে 90%। এবছর বৃষ্টিপাত না হলেও এরই মধ্যে মেহেরপুর ও চুয়াডাঙ্গা সহ 4 জেলায় আবারও গমে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। গতবার যে রোগটা ছিল সেই রোগটাই সম্ভবত এসছে। আমার একা নাই, মাঠকে মাঠ সব শেষ। 2বার মার খাচ্ছে, 2বার দেখা যাচ্ছে আমরা ঋণ টিন হয়ে যে ভাবে আমরা আবাদ সাবাদ করছি তাহলে আমাদের আর কিছু নেই, একদম নিঃস্ব। কৃষি বিজ্ঞানীরা বলছেন ব্লাস্ট রোগের জীবাণু এতটাই মারাত্মক যে শস্য পুড়িয়ে কিংবা কেটে ফেলে সংক্রমণ ঠেকানো সম্ভব নয়। তাই গবেষণার মাধ্যমে ব্লাস্ট প্রতিরোধী গমের জাত উদ্ভাবনের চেষ্টা চলছে বলে জানালেন তারা। গমের জীবন রহস্যের মধ্যে কিছু জিন রয়েছে যারা এই জীবাণুটা যাতে গমের ভিতরে অনুপ্রবেশ করতে পারে সেই ব্যাপারে কোলাবোরেট করে, তাদেরকে এস জিন নামে চিহ্নিত করা হয়েছে। এই এস জিনগুলোকে আমরা যদি গম থেকে সরাইয়ে দিতে পারি তাহলে এই জীবাণু যেহেতু আমার পরিবেশে আছে, সে গমের উপরে যদি পরেও বাতাসে আসে গমকে সে শনাক্ত করতে পারবে না। জেনোম এডিটিং এর মাধ্যমে 3-4 বছরের ভিতরে আমি মনে করি যে একটি জাত উপহার দেওয়া সম্ভব। শঙ্কার ব্যাপার হলো গমের পর ব্লাস্টের সংক্রমণ ঘটেছে ভুট্টার পাতায়। অন্যান্য ফসলে যেন ব্লাস্টের সংক্রমণ না হয় সেজন্য এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ কৃষি বিজ্ঞানীদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পাশ্চাত্য উৎসব ভ্যালেন্টাইন ডের দোল লেগেছে আমাদের দেশেও। বিশেষ এই দিনটিকে ভালোবাসার সম্পর্কগুলোর আরো একটু যত্ন নেবার উপলক্ষ হিসেবে দেখছেন কেউ কেউ। আবার কারো মতে ভালোবাসার নেই কোনো সীমানা, নেই কোনো বিশেষ দিন। রাজধানী জুড়ে দিবসটি উপলক্ষে করা হয়েছে নানা আয়োজন। ফুল আর উপহারের দোকানেও বেড়েছে ভিড়। মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ছবিতে মৌসুমী মোর রিপোর্ট। বিশ্ব ভালোবাসা দিবস, যে দিবসটি ভালোবাসার, সে দিবসের সব আয়োজনই কাছের মানুষ, প্রিয় মানুষকে ঘিরে। ভালোবাসা এমন এক অনুভূতির নাম যা জড়িয়ে থাকে মায়া, নির্ভরতা আর বিশ্বাসে। বছরের পর বছর একই ছাদের নিচে গড়ে ওঠা ছোট্ট সংসারের নানা মান অভিমানের নামও ভালোবাসা। আমার সুরের ইন্দ্রধনু। ম্যারিড লাইফের প্রথম ভ্যালেন্টাইন্স ডে, তো খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আমাদের ভালোবাসা শুরু হয়েছে 2000 সালে। আমার ওয়াইফ শিলা এখানে গান গেতে এসেছিল। রিহার্সালের সময় আমার পছন্দ হয়েছে এবং যেদিন অনুষ্ঠান এখানে হয়েছে সেই দিন থেকে আমার মনে হয়েছে 2 মাস পর প্রপোজ করেছি যাতে আমাদের ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করছে এবং আমাদের এখন 2টা বাবু। বিশেষ দিবসে ভালোবাসা প্রকাশে প্রিয়জনকে দেয়া যায় মনের মতো উপহার। এক্ষেত্রে ফুলের আবেদন তো কমে না কখনোই, তাই ফুলের সাথে উপহারের দোকানগুলোতেও বেড়েছে ভিড়। ভালোবাসার দিনে সবচেয়ে বেশি চলে ফুলটা। সমাজবিজ্ঞানীরা বলছেন ভালোবাসা লালনে নানা উপলক্ষ খোঁজা মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষে মানুষের বন্ধন এবং সৌহার্দ্য বৃদ্ধিতে একমাত্র রাস্তা ভালোবাসা। সবার কাছে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে যে লাল রঙের ছড়াছড়ি, এতে বোঝা যায় সবাই এটা স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে, আনন্দের সাথে নিয়েছে। দিনটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এতে। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা।
ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে বইপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় ছিল অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে। এই দিবসকে কেন্দ্র করে মেলার গেট খেলার আগ থেকেই লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলাভাবে মেলার ভেতরে প্রবেশ করেন বইপ্রেমী মানুষ। মেলা প্রাঙ্গণে প্রিয় লেখকের বই খুঁজতে থাকেন অনেকে নতুন বইয়ের পাশাপাশি খোঁজ করেন মেলায় সদ্য আসা বইয়ের। পাঠকরা বলছেন সময়ের ইতিহাস জানতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। অনেকে দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রিয় মানুষটির সঙ্গে ভ্যালেন্টাইন ডে উদযাপন করতে হাজির হয়েছিলেন বইমেলায়। এদিকে ভালোবাসা দিবসে মেলায় বিক্রি অনেক ভালো হয়েছে বলে জানিয়েছেন প্রকাশকরা। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রাজধানীতে আবহানী খেলার মাঠে আয়োজন করা হয়েছিল ফানুস উৎসবের। মঙ্গলবার সন্ধ্যায় স্টেপ ফরওয়ার্ড নামের একটি সংগঠন এই আয়োজন করে। ফানুস উড়ানোর জন্য বিকেল থেকে মাঠে আসতে থাকেন নানা বয়সী মানুষ, তবে এদের বেশিরভাগই ছিল তরুণ তরুণী। ভালোবাসার নির্মল প্রতীক হিসেবে 3 বছর ধরে ভালোবাসা দিবস উপলক্ষে এই ফানুস উড়ানোর উৎসব করে থাকে সংগঠনটি। চলতি বছর বিভিন্ন রঙের প্রায় 2500 ফানুস উড়ানো হয়। আর বিশেষ এদিনে এমন উৎসবে আসতে পেরে খুশি তরুণ তরুণীরাও। মৌলভীবাজারের হাইল হাওড়ের বাইক্কা বিলে বসেছে শীত মৌসুমের পরিযায়ী পাখির মেলা। নানা প্রজাতির অতিথি পাখির পাশাপাশি এবছর দেখা মিলেছে বড় তিত এবং বাংলার শকুনের মতো স্থানীয় প্রজাতির পাখিরও। আর তাই বাইক্কা বিলে বিচিত্র রঙের পাখির সমারোহ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় করছেন পর্যটকরা। তবে এই পর্যটকদের এই আধিক্য যাতে অতিথি পাখির নিরাপদ বিচরণে কোনো বাধা হয়ে না দাঁড়ায়, তাই প্রয়োজনীয় সব ব্যবস্থায় নেওয়া হয়েছে বলে জানালেন বন প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। মৌলভীবাজার থেকে শাহ আলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতের কুয়াশা ভেদ করে পালকে ভর দিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসা হাজারো নাম না জানা এসব অতিথি পাখির ডানা ঝাপটানো আর কিচিরমিচির শব্দ হাইলহাওরের বাইক্কা বিলকে দিয়েছে এক ভিন্ন ব্যঞ্জনা। রাত কিংবা ভোর অথবা দিনের সোনালী রোদ গায়ে মেখে বেগুনি কালেম, সরালি, বালিহাঁসের জলকেলি বিলের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, আমেরিকান এনজিও সংস্থা ক্রেল এবং হাওর অঞ্চলের মানুষের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় স্বাভাবিক হতে শুরু করেছে বাইক্কা বিলের প্রাকৃতিক পরিবেশ। আর এবারের শীতে এ পরিবেশ বজায় থাকায় এবং খাদ্য সংকট না থাকায় বিলে বসেছে নানা রঙের পাখির মেলা, যাতে বিদেশি অতিথি পাখি যেমন রয়েছে তেমনি রয়েছে কালকোট, পাতিসরালি, ল্যাঞ্জা, ধলা বালিহাঁস, ঘয়ার মতো দেশীয় পাখি। আর পাখির এই কিচিরমিচিরে অভিভূত হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য পর্যটক। এখানে প্রায় পাখি এবার গত বছরের তুলনায় এবার দ্বিগুণ পাখি আইছে। পাখিগুলো অসাধারণ, অনেক রকমের পাখি, অনেক কালারের পাখি। শ্রীমঙ্গল থেকে যদি যোগাযোগ ভালো হইতো অথবা অন্য জায়গায় যদি আসার ব্যবস্থা হইতো তাহলে সুবিধা হইতো আরো বেশি। প্রতি শীতেই এখানে 40 প্রজাতির মতো দেশি বিদেশি পাখির আগমন ঘটলেও চলতি বছর নতুন বেশ কয়েকটি জাতের পাখির সন্ধান পাওয়া গেছে বলে জানালেন বাইক্কা বিলের দায়িত্বে থাকা ক্রেল প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী। এই 40 প্রজাতির মধ্যে 3টি ছিল নতুন প্রজাতি, যেটা কখনো বাইক্কা বিলে দেখা যায় নাই, এবং এই 3টার মধ্যে আমাদের বাংলা শকুন, উদয়ী বাবু ওয়াটান এবং বড় তিত। আর বাইক্কা বিল সহ সরকার ঘোষিত আশপাশের 170 হেক্টর আয়তনের স্থায়ী অভয়াশ্রমকে পাখির জন্য নিরাপদ করে তুলতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানালেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা। সামগ্রিকভাবে প্রচেষ্টা গ্রহণ করলে আমরা আশা করি স্থানীয় জনগণকে সাথে নিয়ে আমরা পরিযায়ী পাখির একটি নিরাপদ আবাসস্থল করে তুলতে সক্ষম হব। চলতি বছর পাখিশুমারিতে মৌলভীবাজারের হাইলহাওরের বাইক্কা বিলে 10,712টি পাখির অস্তিত্ব পাওয়া গেছে। সময় সংবাদ, মৌলভীবাজার। সুপ্রিম কোর্টে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যুব আইনজীবী পরিষদ। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে এসেছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অ্যাডভোকেট সাহারা খাতুন সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বিচার না করার যে সংস্কৃতি তার থেকে বেরিয়ে এসেছে বিচার ও খাদ্যমন্ত্রী উনি বলেছেন। হজযাত্রীদের ভোগান্তি কমাতে প্রাক নিবন্ধন পর্যায় থেকেই সচেতন থাকার আহ্বান জানিয়েছে হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল পূর্বানীতে মতবিনিময় সভায় সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বিগত বছরে কিছু এজেন্সি মালিক ও ধর্ম মন্ত্রণালয় কৃত্রিম জটিলতা তৈরি করেছিল দাবি করে বক্তারা বলেন, সৌদিতে কোটাভিত্তিক হজ যাত্রী পাঠানোর কোনো বিধান নেই। এছাড়া এজেন্সির তৈরি করা কাগজপত্র হাবের সত্যায়িত করার বিধানে বেশ হয়রানি ও অনিয়ম হয়েছে বলেও দাবি করেন তারা। আগামী 4 মার্চ সংগঠনটির নির্বাচনে প্রার্থী বিজয়ের ক্ষেত্রে সচেতন হওয়ার আহ্বান জানায় ঐক্যফ্রন্ট প্যানেল। আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নাম মালয়েশিয়ায় খুন হয়েছেন। মালয়েশিয়া পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। খবরে বলা হয়, বিমানবন্দরে হত্যার জন্য 45 বছর বয়সী কিম জং নামকে টার্গেট করা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বিবিসিকে জানান, কিমকে কুয়ালালামপুরে হত্যা করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিম জং নাম উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং ইলের বড় ছেলে। মালয়েশিয়ার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, সোমবার বিমানবন্দর থেকে হাসপাতালে নেওয়ার পথে উত্তর কোরিয়ার এক নাগরিকের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেনি ওই কর্মকর্তা। ভারত সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে সবার চোখে মুখে কিছুটা হতাশার ছাপ দেখা গেছে। তবে ভারত সফরের ইতিবাচক অভিজ্ঞতা শ্রীলঙ্কা মিশনে কাজে লাগানোর প্রত্যয় জানিয়েছেন স্পিনার মেহেদী মিরাজ। নিজের ব্যাটিং নিয়েও স্বস্তি প্রকাশ করেন এই টাইগার অলরাউন্ডার। প্রতিবেশী দেশ ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল পা রেখেছিল বহু প্রত্যাশা নিয়ে। প্রতীক্ষিত সেই হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশ ক্রিকেট দল ফেভারিট ভারতের বিপক্ষে জাগিয়েছিল ড্রয়ের স্বপ্ন। কিন্তু কিছু ছোট ছোট ভুলে হাতছাড়া হয় সেই স্বপ্ন, সঙ্গী হয় এক রাশ হতাশা। টানা দ্বিতীয় বিদেশ সফর থেকে কোনো জয় ছাড়াই দেশে ফিরেছে টিম বাংলাদেশ। মিস ফিল্ডিং, রান আউটের সুযোগ হাতছাড়া, টপ অর্ডারের রান না পাওয়ার সঙ্গে অধিনায়ক মুশফিকের উইকেট কিপিংও উঠতে পারে কাঠগড়ায়। এত কিছুর পরও টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে বাংলাদেশের পাওয়া ছিল অনেক কিছু। 5 দিন বিরাট কোহলিদের চোখে চোখ রেখে লড়েছে টাইগাররা। মিস আসলে এটা পার্ট অফ ক্রিকেট, আর আসলে কেউ ইচ্ছা করে মিস করতে চায় না, আসলে হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে তারপরও আমরা আসলে ওভারঅল সবাই ভালো ক্রিকেট খেলেছি, কারণ আমরা জানি যে ভারত এখন ওয়ার্ল্ডের 1 নাম্বার টিম, টেস্ট টিম। ওদের সাথে আমরা আসলে ভালোই ক্রিকেট খেলেছি। আশা করি সামনে আমরা আরো ভালো করব ইনশাআল্লাহ। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা মিরাজের জাতীয় দলে কাঁপন ধরানো বোলিং হয়তো খুব সহজে ভুলতে দিবে না ইংলিশ ক্রিকেটারদের। কিন্তু এতদিন ব্যাটটা সেভাবে কথা বলছিল না মিরাজের হয়ে। ভারত সফরে সেই জটলাটাও খুলেছে। তাই না পাওয়ার মাঝেও মিরাজের চোখে মুখে স্বস্তির ছায়া। ব্যাটিং নিয়ে একটু হতাশ ছিলাম, কারণ আমি ব্যাটিংয়ে বেশ কিছু ইনিংস খেলেছি, বাট ওইরকম কোনো রান করতে পারিনি, কারণ আমি ওইরকমভাবে অ্যাডজাস্ট করতে পারিনি। বাট আমার কাছে মনে হয় যে ভারতের মাটিতে যে আমি ব্যাটিংটা আসলে আমার কাছে মনে হয়েছে যে আগের মতন ছন্দ পেয়েছি। সো আশা করি যে আসলে এটা আসলে আমার স্টার্ট। আমি বুঝতে পারতেছি এখন থেকে যে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কীভাবে খেলতে হবে, ব্যাটিং করতে হবে। ভারতের বিপক্ষে একটি মাত্র টেস্ট খেললেও আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। ভারত সফরে বাংলাদেশ দলের প্রত্যাশার প্রাপ্তি না মিললেও ভালো করার অভিজ্ঞতাগুলোই প্রেরণা হবে শ্রীলঙ্কা সফরে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমের কারণেই নাকি পিছিয়ে পড়েছে বাংলাদেশের ফুটবল। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের এমন মন্তব্যে বেঁকে বসেছেন ক্রীড়া সাংবাদিকরা। বাফুফের কাছে সাংবাদিকদের দাবি ছিল তার বক্তব্য প্রত্যাহারের, কিন্তু নিজের অবস্থানে কিরণ অনড় থাকায় মঙ্গলবার নারী দলের সিঙ্গাপুর যাওয়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন বয়কট করেন সাংবাদিকরা। যখন ভুটানের সাথে খারাপ করলো, তখন মিডিয়া এমন ভাবে নিউজ করেছে যেটার একটা ব্যাড ইম্প্যাক্ট কিন্তু আমাদের পড়েছে। তো অনেক স্পন্সর আমরা হাতে এসেও আমরা সেটা পাইনি। ঠিক আছে, তারা পিছিয়ে গেছে, তার কারণ মানুষ তো ভিতরকার সবকিছু জানেন না, তারা বাইরে নিউজটা দেখেই যেটা প্রোপাগান্ডা হয়। গেল রোববার গণমাধ্যমের বিরুদ্ধে এভাবেই ঢালাওভাবে মন্তব্য করেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। যদিও দেশের ফুটবলের খবর বরাবরই ইতিবাচকভাবে গণমাধ্যমে তুলে ধরেছেন দেশের ক্রীড়া সাংবাদিকরা, যার জন্য বাফুফের কাছে কিরণের এই মন্তব্য প্রত্যাহারের দাবি করেন তারা।
কিন্তু নিজের অবস্থানে অনড় কিরণ। সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, সংবাদ সম্মেলনে কিরণ উপস্থিত থাকলে সেটি বয়কট করা হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের না দেখে মধ্যস্থতার চেষ্টায় এগিয়ে আসেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। কিন্তু কিরণের উপস্থিতিতে সাংবাদিকরা কোনোভাবেই সংবাদ সম্মেলনে যাবেন না বলে সাফ জানিয়ে দেন। এরপর কিরণকে তার বক্তব্য প্রত্যাহারের কথা বলা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। ফেসবুকে আমাদের ওয়েবসাইট যদিও পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে সিঙ্গাপুর সফর নিয়ে নারী দলের অধিনায়কের সাথে কথা বলতে চান সাংবাদিকরা, কিন্তু নারী উইংয়ের চেয়ারম্যান কিরণ ব্যতীত নারী দলের কারোর সাথে কথা বলা যাবে না বলে বাফুফের সিদ্ধান্তের কথা জানান সাধারণ সম্পাদক। আমাদের ফুটবল ফেডারেশনে চিন্তা করতে হবে। আমাদের ফুটবল ফেডারেশনের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির একজন সদস্য, যিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আমাদের এখানে এসেছেন, আমাদের গুরুত্বপূর্ণ একটা পজিশনে কিন্তু তিনি কাজ করছেন। আমাদের ওমেন্স ফুটবলের ওমেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছেন। এখন তো সুযোগ চলেই গেল, সুযোগটা তো আমরা কাজে লাগাইনি। আমরা সুযোগটা কাজে লাগাইনি। এদিকে বাফুফের এমন বিতর্কিত কর্মকাণ্ডে বেশ বিব্রত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। কর্মকর্তাদের আরেকটু দায়িত্বশীল মন্তব্য করা উচিত বলে মনে করেন তারা। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসাবে এটা আসলে বিব্রতকর অবস্থা যে প্রত্যেকটা প্রোগ্রামেরই সুষ্ঠু সমাপ্তি আমরা আশা করি সব ফেডারেশনের ক্ষেত্রে। আর একটুখানি সুন্দরভাবে যদি সবাইকে বোঝানো যেত সেই ক্ষেত্রে ভালো হতো, আর একটু ভালো হতো এবং সবাই বুঝতে পারতো যে আসলে কি হয়েছে। অন্যদিকে বাফুফের নারী উইং চেয়ারম্যান আগামীতে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকলে সেসব অনুষ্ঠানও বর্জন করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। এছাড়া তার বক্তব্য পরিহার করে অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ক্রীড়া লেখক সমিতি। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে চলছে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন। গত কয়েক সপ্তাহ ধরে প্রতি শুক্রবার বয়ান মাঠে প্রীতি ম্যাচের আয়োজন করা হচ্ছে। আসন্ন কমিউনিটি গোল্ড কাপ টুর্নামেন্টকে ঘিরে প্রস্তুতি নিতেই এই আয়োজন বলে জানিয়েছেন এর আয়োজক আব্দুল কাদের মোল্লা ও হযরত আলী মল্লিক। এবারের খেলায় ইছামতি স্পোর্টিং ক্লাব, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ও আবাহনী স্পোর্টিং ক্লাব নামে 4টি দল অংশ নিচ্ছে। কুয়েতে এবার ফুটবল ম্যাচকে ঘিরে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। প্রবাসীদের মাঝে খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে এই আয়োজনের লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। পদ্মা সেতু সময়মতো বাস্তবায়ন হলে দেশের জিডিপি ছাড়াতো 8%। একনেক সভায় প্রধানমন্ত্রী বললেন, মিথ্যা অভিযোগেই বন্ধ হয় বিশ্বব্যাংকের অর্থায়ন। পরীক্ষার হলে প্রশ্নপত্র নেওয়ার পরই কিছু অসাধু শিক্ষকের মাধ্যমে তা ফাঁস হয়। আবারও বললেন শিক্ষামন্ত্রী, ভুয়া প্রশ্ন ছড়ানোর অভিযোগে আটক 6। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হবে আমৃত্যু কারাবাস। হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ। আইন সংশোধনের কথা বললেন অ্যাটর্নি জেনারেল। মৃত্যুদণ্ডের বিধান রেখে করা বিমান চলাচল আইনে অপরাধের সংজ্ঞা সুস্পষ্ট করার দাবি এভিয়েশন বিশেষজ্ঞদের। ষড়যন্ত্র ও অনিচ্ছাকৃত ভুলের শাস্তি আলাদা করার তাগিদ। এবং ক্রমাগত লোকসানে ডুবতে বসেছে বিআরটিসি, কোষাগারে জমা হয় না আয়ের টাকা। লোকবল সংকট ও যানজটের অজুহাত কর্তৃপক্ষের। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।